আশ্রয় কেন্দ্র থেকে ঘরে উপকূলবাসী রিমালের তাণ্ডবে সুন্দরবনে ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে প্রধানমন্ত্রী কলাপাড়া যাচ্ছেন কাল। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ, চলছে গণনা। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের রেশ কেটেছে উপকূলে। আশ্রয়কেন্দ্র থেকে বসতিতে ফিরেছেন উপকূলবাসী। শুরু হয়েছে বেঁচে থাকার নতুন সংগ্রাম। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে লড়াকু সেই মানুষগুলোর জীবন সংগ্রাম তুলে এনেছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন সোহেল রানা। সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ি বাজার, তার পেছনেই বসতি কয়েকটি জেলে পরিবারের। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই তার প্রভাবের জোয়ারে ভেসেছে পরিবারগুলোর ঘর গৃহস্থালী। এই গ্রামেরই ৬০ ঊর্ধ্ব নারী পোলোদাসী বৃষ্টি মাথায় নিয়ে ছুটে এসেছিলেন নিজের ঘরটি একবার দেখবেন বলে। কেননা আগের রাতে আশ্রয়কেন্দ্রে আধো ঘুমে তার দুঃস্বপ্ন ছিল ঘরটি ধসে গিয়েছে, যদিও তখনও তার ঘর টিকে ছিল। সব বুড়িয়ে গেছে, আমার গা কোনো আস্তারা নেই যে এমন একটা আস্তারা যদি কেউ দিত তো বাঁচতাম। আমরা তো আস্তারা পালে আমরা বাঁচতাম যে সেই জায়গায় একটা ঘর বেঁধে বসত কর চিরকাল এইরকম আস্তারা পাতাম, তো বেঁচে যেতাম আমরা যাত্রার মতন। আর আমরা খেটে খাতাম, সরকারের কাছে কত না জায়গা দুটো চাই দিয়ে কতাম না, খেটে খাতাম গতরা খেটে। এই সারাদিন পড়ে থাকি ওই ডেরে নে, ওই কত লোক গালাগাল দেয়, এই দেখ ওই মরিয়ে যাবেন কুমুর, মরিয়ে যাবেন কুমুরের বাসা। ওই হাতে দুটো চিংড়ি বা দুটো বেলে মাছ ধরে নেই কাটায় বিক্রি করি। আগে তোল মরিয়ে যাবেন। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের রেশ কেটে সূর্য উঁকি দিয়েছে সুন্দরবন লাগোয়া শ্যামনগর উপজেলায়। আশ্রয়কেন্দ্র থেকে জেলেদের সেই ছোট্ট পাড়ায় ফিরেছে পরিবারগুলো। শুরু হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী জীবনে বেঁচে থাকার নতুন সংগ্রাম। ৩ দিন বাদে তাদের চুলোয় আগুন জ্বলল। ঝড়ের পরে যখন আসছি তখন দেখি যে কিছু কিছু এর ভিতরে যা টুকটাক মালামাল ছিল সেগুলো তো ভেসে ভুসে গেছে। কিন্তু পোলোদাসীর সেই আর্তনাদ থেমে যায়নি। বৃদ্ধ প্রায় অচল স্বামীকে নিয়ে যে ঘরটি ছিল বুড়ো বুড়ির সুখ দুঃখের সংসার, তাও কেড়ে নিয়েছে রিমাল নামের দুঃস্বপ্ন। একই পরিণতি হয়েছে পুরো সাতক্ষীরার অন্তত ৫০০ পরিবারের। এখন থাকতেছেন কই তেলে? এখন থাকতেছে জামাইয়ের বারান্দায়, মেয়ে জামাইয়ের বারান্দায় থাকতেছে। এখন কোনটা কি হয় দেখি, সবাই জানি দেখি কি বলে, সরকারেরও জানি দেখি যে চিনি কি বলে। তিনি যদি বলে যে চুপ করে থাকো, তোমার কাছে দেওয়া নেই, তাহলে আমি। এই পোলোদাসীদের স্বপ্নগুলো পূরণ হয় না, কিন্তু একটি দুঃস্বপ্ন বাদ যায় না, বাস্তবায়িত হয়। এর জন্য তারা আজীবন নিজের ভাগ্যকেই দায়ী করে এসেছেন। আসলেই কি তাই? সত্যিই কি তাদের ভাগ্য দায়ী? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা। প্রবল ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবের পর সুন্দরবন থেকে এখন পর্যন্ত ৩৯টি হরিণ এবং একটি বন্য শূকরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক গাছপালা ভেঙে গেলেও মিঠা পানির উৎস নষ্ট হওয়াকেই সবচেয়ে বেশি ক্ষতি মনে করা হচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যেই সুন্দরবনের ক্ষয়ক্ষতির স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে বন বিভাগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। প্রবল ঘূর্ণিঝড় রিমাল টানা ৩০ ঘন্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত করেছে দেশের উপকূলীয় অঞ্চল। ব্যতিক্রমী এই ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো উপকূল জুড়ে, ধাক্কা কম পড়েনি সুন্দরবনেও। রিমালের তাণ্ডবে সুন্দরবনের ভেতরে বন বিভাগের বিভিন্ন স্টেশন ও ওয়্যারলেস সিস্টেমেরও বেশ ক্ষতি হয়েছে। রিমালের তোড়ে সুন্দরবনের মিষ্টি পানির পুকুর ও খালগুলোতে ঢুকে পড়েছে সাগরের নোনা জল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণীকুল। একের পর এক মিলছে হরিণসহ বন্যপ্রাণীর মরদেহ। অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেশ কয়েকটি হরিণকে চিকিৎসা দিয়ে আবারও বনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাঘের কোনো ক্ষতি হয়েছে এমনটি এখনো জানা যায়নি।
সবথেকে বড় যে জায়গাটি আমরা আশঙ্কা করছি, আমাদের মিঠা পানির উৎসটি নষ্ট হয়ে গেছে, সুতরাং এই জায়গাটি আমাদের বড় চ্যালেঞ্জ হবে। আর সুন্দরবনের বন্যপ্রাণী এবং গাছপালার ক্ষতি হয়েছে, সুতরাং সেটি পুরো অ্যাসেসমেন্ট আমরা এখনো করতে পারি নাই, কারণ প্রত্যেকটা বন্যপ্রাণী এবং গাছপালার কি ক্ষতি হয়েছে তার জন্য আমাদের বনাঞ্চলে ব্যাপক ভিজিট করার প্রয়োজন হচ্ছে। সুতরাং আমাদের ক্যাম্প এবং স্টেশন এবং ডিভিশনে যারা দায়িত্ব আছেন সেটা গতকাল থেকেই তারা কার্যক্রম শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কালকে রাত পর্যন্ত আমরা যেই খবরটি পেয়েছি সেটি হচ্ছে পর্যন্ত প্রায় 39টি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং একটি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বাঘ বা কুমিরের কোনো মৃতদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং আমরা বলতে পারছি না যে হরিণ এবং শূকর ছাড়া অন্য কোনো বন্যপ্রাণী এখনো কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্ত প্রতিবেদনটি এবং চূড়ান্ত অ্যাসেসমেন্টটি আমরা করে ফেলতে পারবো। গবেষকরা বলছেন ঘূর্ণিঝড়ে সুন্দরবনে ক্ষতি হয়েছে, এটা ঠিক, তবে বড় ভূমিকা রেখেছে ঝড়ের তাণ্ডব থেকে উপকূলীয় মানুষের জীবন রক্ষায়। যে মা বুক চিতিয়ে সন্তানকে রক্ষা করে, প্রথম ঝাপটাটা কিন্তু তার উপরই এসে লাগে। তো সুন্দরবনে আপনি যদি এখন দেখেন, সুন্দরবনের গাছ এবং তার প্রাণী, এদের বেশ বড় একটা ঝাপটা এদের উপরেই গেছে, কিন্তু এর বিনিময়ে সে কিন্তু আমাদের লোকাল লোকজনের, বিশেষ করে জলোচ্ছ্বাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেটা থেকে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। শুধু এবারই নয়, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ঢাল হয়ে উপকূল রক্ষার কাজ করছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। এর আগে 2007 সালে সিডর এবং 2009 সালে আইলার ক্ষয়ক্ষতিও অনেকটা কমিয়ে দিয়েছিল এই সুন্দরবন। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেবেন তিনি। এক যুগ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে আশায় বুক বেঁধে আছেন জেলাবাসী। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 26 মে রাতে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল, যার তাণ্ডব চলে সোমবার বিকেল পর্যন্ত। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। এদিন সকাল 10টায় পটুয়াখালীর কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুলে দেবেন নগদ অর্থ সহায়তা সহ গৃহ নির্মাণ সামগ্রী। এ খবরে খুশি এলাকাবাসী। উনি যখন কলাপাড়ায় আসবেন আমাদের অনেক উপকার হবে এবং আমরা অনেক ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ পুষিয়ে নিতে পারবো। এই ঘূর্ণিঝড়ে যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে সকল দপ্তরের সাথে আলোচনা করে আমাদের প্রস্তুতি গ্রহণের কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পটুয়াখালীতে 3 জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে 3500 ঘরবাড়ি, ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। প্রধানমন্ত্রীর জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি জানাচ্ছেন তিনি। এই মুহূর্তে রয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত এখানে এই কলাপাড়ার মাঠে আসার কথা রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিব। আমরা তার কাছে একটু জানতে চাইব, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি তো আসলে হুট করেই অনেকটা তৈরি হলো। আমরা এখনো দেখতে পাচ্ছি যে মাঠ এখনো মঞ্চ তৈরি হয়নি, কালকে সকালে ওনার আসার কথা। এখন পর্যন্ত আপনাদের কাছে কি তথ্য রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে আসলে কি কি কর্মসূচিতে অংশ নেবেন? আসলে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমালের শুরু হওয়ার পর থেকেই আমরা এটাকে ফেস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গত 7 দিন ধরে আমরা কাজ করতেছি এবং আমরা সমস্ত মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, রেড ক্রস, সিপিবি, আমার দল, প্রশাসন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা সর্বোচ্চ কম ক্ষতির মাধ্যমে এটাকে আমরা মোটামুটি সফলকাম হয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমরা যখন একনেক মিটিং তখন বলেছে যে তিনি নিজে দুর্গত এলাকায় যাবেন। আপনারা জানেন গত 7 দিন ধরে আমরা যত কার্যক্রম করেছি সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল ভোরে পুরো এলাকা ঘুরে এখানে আসবেন। ঝড় হওয়ার পর থেকেই তিনি খুবই বর্তমানে মানুষের দুর্দশা নিয়ে চিন্তার মধ্যে আছেন এবং সচক্ষে দেখে এবং নিজে হাতে ত্রাণ দেওয়ার জন্য কালকে আসতেছেন। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব তিনি আমাদের বলছিলেন আগামীকাল এই মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে সাধারণ ত্রাণ বিতরণ যেমন করবেন তেমন তিনি এই দুর্গত এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন, মত বিনিময় করবেন, এবং এখানে বলা যায় যে ছোটখাটো একটি জনসভারই আয়োজন করা হয়েছে, যদিও বিশাল মাঠ রয়েছে এবং পুরো মাঠের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো থাকছে। নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন। বিরতি শেষে আমন্ত্রণ দেশের খবরে। এবারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের খবর। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। এর মধ্যে ১৬ উপজেলায় ভোট নেওয়া হয় ইভিএমে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও কোথাও কোথাও সকালে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও বাড়ে ভোটারের সংখ্যা। সিলেটের বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পৌনে ১ ঘণ্টা ভোট বন্ধ থাকে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় কাশিয়াস ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ করে নির্বাচন কমিশন। এছাড়াও বোয়ালখালী উপজেলা নির্বাচনে রজবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ছুরি নিয়ে ঢোকায় এক যুবককে আটক করে পুলিশ। বগুড়া সদরে ব্যালটে এক প্রার্থীর প্রতীক না থাকায় ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া বগুড়া শাহজাহানপুরে ভোটে প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত ৪ জনকে আটক করেছে পুলিশ। ফেনী পিটিআই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩ উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে পোলিং এজেন্ট সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও বৈরী আবহাওয়ায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়নের ৬০ নম্বর জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে প্রথমে ১১২ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। এছাড়াও বিভিন্ন কারণে আরও ৩টি উপজেলা পরিষদের নির্বাচন হয়নি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কদুরখিল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, নির্বাচন তো শেষ, এখনকার কি পরিস্থিতি, ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটি জানাবেন। ভোট গ্রহণ শেষ থেকে ঠিক ৪টায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে কেন্দ্রে রয়েছি, যে কিছুক্ষণ আগে বাক্সটি খোলা হয়েছে এবং এরপরে যে ব্যালট গুলো আছে ওনারা সারিবদ্ধভাবে সবাই বসে সুন্দর করে ওনারা এগুলো বাক্সগুলো খুলছেন। তবে এখানকার একটি চিত্র আগে জানিয়ে রাখি যে এখানে ৪৩% ভোট কাজ করা হয়েছে, যা বোয়ালখালীর মধ্যে সর্বোচ্চ বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার মোট ৮৬টি কেন্দ্র রয়েছে এই বোয়ালখালীতে। ৭ জন প্রতিনিধি প্রার্থী চেয়ারম্যান পদে ওনারা প্রতিনিধিত্ব করছেন। তবে আরেকটি জিনিস এটি যুক্ত করে রাখি, অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে অনেকগুলো কেন্দ্রে আমরা খবর পেয়েছি ২-৩টি বিচ্ছিন্ন ঘটনা চট্টগ্রাম আজকে হয়েছে। যেমন এই বোয়ালখালীতে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ারম্যান পদে ওরা প্রতিনিধিত্ব করছেন।
তবে আরেকটা জিনিস একটু যুক্ত করে রাখি, অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে অনেকগুলো কেন্দ্রে আমরা খবর পেয়েছি 2-3টি বিচ্ছিন্ন ঘটনা চট্টগ্রামে আজকে হয়েছে। যেমন পটিয়াতে একটু ব্যালট চিন্তাই করা হয়েছে, সেখানে একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে এবং আনোয়ারাতে দুজন প্রার্থী সমর্থকের সংঘর্ষে দুজনের মাথা ফেটেছে এবং এখানেও একটু ধাওয়া পাল্টা হয়েছে। আর এখানে একটি বোয়ালখালীতে একটু ঢুকেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো সব মিলে আসলে বোয়ালখালী সহ 4টি এখানে উপজেলায় নির্বাচন হয়েছে। এই 3টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এখন গণনা চলছে, আপনারা দেখেন যে গণনাটি শুরু হয়েছে, ঠিক 4টায় এই ভোটটি শেষ হয়েছে এবং 4টার পরেও যারা ভোট কেন্দ্রে ছিল তাদেরকেও ভোট নেওয়া হয়েছে, যার কারণে হয়তো একটু 5-10 মিনিট দেরি হচ্ছে। তবে এখন এই কাউন্টিং গুলো চলছে। তো এই আপাতত চট্টগ্রামের যে পরিস্থিতি চলে যাচ্ছি, ওখানে আমাদের সহকর্মী রয়েছে অর্পণ বড়ুয়া, আমরা কক্সবাজারের খবর শুনে নেব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মরিনুল পারভেজের কাছ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের টেকনাফের একটি মাদ্রাসা ভোট কেন্দ্রে। এখানে ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে আসলে ভোট গণনা চলছে, অর্থাৎ ভোটিং মেশিন যে ইভিএম মেশিন রয়েছে সেই ভোটিং মেশিন থেকে ইতিমধ্যেই ভোট প্রিন্ট আউট করা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মাদ্রাসা কেন্দ্রটি পরিদর্শন করছেন এবং এই মুহূর্তে আমরা এখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন এবং এই কেন্দ্রটি ইতিমধ্যেই পরিদর্শন করে ফিরে যাচ্ছেন এখানকার একজন ম্যাজিস্ট্রেট। টেকনাফ নির্বাচনকালীন দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন ম্যাজিস্ট্রেট তিনি এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে ভোটের পরবর্তী যে পরিস্থিতি সেটি তিনি আসলে তদারকি করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের রাবু, উখিয়া এবং টেকনাফের মোট 188টি ভোট কেন্দ্রে আজকে সকাল 8টা থেকেই শান্তিপূর্ণভাবে কোনো বড় 88টি থেকেই 4টা থেকে শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সকাল 8টা থেকে এখনো পর্যন্ত পাইনি। তবে রাবু এবং উখিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট উপজেলার ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল বিকেল 5টার পর থেকে ঘোষণা করা হবে, তেমন বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আমরা শিমুর কাছে ফিরতে চাই। এতক্ষণ কক্সবাজার থেকে আমি জানাচ্ছিলাম কক্সবাজার টেকনাফ থেকে এখানকার নির্বাচন পরিস্থিতি। শিমু। ধন্যবাদ অর্পণ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন তার সহযোগী। মধ্যরাতে সদর উপজেলার মেহেরপাড়ার ভগীরথপুর ঈদগাহ এলাকায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, ভগীরথপুরে ব্যক্তিগত অফিস থেকে সহযোগী পাপ্পুকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা মাহবুবুলের উপর হামলা করে। তারা প্রথমে মাহবুবুলকে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় পাপ্পুও গুলিবিদ্ধ হন। নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আবারও উপজেলা নির্বাচন প্রসঙ্গ। ভোট গ্রহণ শেষ। ঠাকুরগাঁওয়ের নির্বাচন পরিস্থিতি জানাতে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, নির্বাচন পরবর্তী অবস্থা এখন কেমন আমাদের জানাবেন? ভোট গণনা তো নিশ্চয়ই ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
শিমু, বেলা সকাল 8টার দিকে শুরু হওয়ার পরে বেলা 4টার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন যে প্রস্তুতি অর্থাৎ যে কর্মযজ্ঞ চলছে সেটি হচ্ছে যে বুথগুলো রয়েছে বুথগুলো থেকে ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হচ্ছে এবং একটি ঘরে রাখা হয়েছে। আমার ঠিক পিছনে যারা আপনি দেখতে পাচ্ছেন যে যারা প্রিজাইডিং কর্মকর্তা এবং যারা এখানে দায়িত্বরত যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু যে বক্সগুলো রয়েছে অর্থাৎ যেগুলোতে ব্যালট বাক্স রয়েছে সেগুলো তারা এক জায়গায় করেছিলেন এবং করবার পরেই দেখা যাচ্ছে যে তারা এখন সেটি ফেলার পরে তারা গণনা শুরু করবেন এবং গণনা শুরু করার পরেই দেখা যাবে যে আসলে কিছুক্ষণ পরে ফলাফল দেওয়া হবে। যেটি আরেকটি তথ্য দেয় যে বেলা 3টা পর্যন্ত এখানে ভোটের যে কাস্ট অর্থাৎ ওনারা বলছেন যে প্রায় 49% কাস্ট হয়েছে এবং ওনারা মনে করছেন সব মিলিয়ে প্রায় 50-এর দিকে এগিয়ে গড়ে। আর যেহেতু একটি উপজেলায় একটি পৌরসভা রয়েছে, 10টি ইউনিয়ন রয়েছে, 2,06,661 জন ভোটার রয়েছে, তেমন কোনো ঘটনা ঘটেনি। এখন শুধু গণনার পালা, তারপরেই ফলাফলের অপেক্ষা। শিমু, ধন্যবাদ সামাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী এম এ সামাদ। দেশের খবর আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।